নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি মীনাক্ষী। চোখ রাখছি খবরে। 21 অক্টোবর পুলিশ স্মৃতি দিবস উপলক্ষে শহীদ পুলিশ কর্মীদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন এডিনগর পুলিশ মাঠে হয় মূল অনুষ্ঠানটি। পুলিশ দিবস উপলক্ষে কর্তব্য পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার এডিনগরের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুলিশ কমেমোরেশন ডে উদযাপনে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী, যেখানে প্রথমে তিনি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শহীদ বেদিতে। 24 থেকে 31 আগস্ট 2025 পর্যন্ত সারা দেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনী যারা আছেন প্রায় 191 যারা ডিউটিতে ছিলেন পুলিশ ও জওয়ান শহীদ হয়েছেন। এর মধ্যে ত্রিপুরার দুজন রয়েছেন, আপনারা দেখেছেন, ওনাদের ফ্যামিলিরা এখানে উপস্থিত রয়েছেন। এর মধ্যে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ডেভিড ডার্লং এবং টিএসআর এর 8ম 8th ব্যাটালিয়নের জওয়ান মিলন দেববর্মা ছিলেন। সাব ইন্সপেক্টর ডেভিড ডার্লং 2024 সালের 12 অক্টোবর উত্তর জেলার খেদাছড়ার কর্তব্যরত অবস্থায় তার গাড়ি গভীর খাদে পড়ে দুর্ঘটনায় নিহত হন। টিএসআর 8ম ব্যাটালিয়নের জওয়ান মিলন দেববর্মা গত 31 জুলাই 2025 কৈলাসহর থানাধীন চিরাকুটি ট্রাই জংশনে একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টের পরে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই উনি প্রয়াত হন। শহীদ ডেভিড ডার্লং এবং মিলন দেববর্মার প্রতি আমি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। তাদের পরিবার পরিজনদের প্রতি আমার গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। 1 সেপ্টেম্বর 2024 থেকে 31 আগস্ট পর্যন্ত গোটা দেশে কর্মরত অবস্থায় শহীদ হয়েছেন 151 জন পুলিশ কর্মী। এক্ষেত্রে ত্রিপুরা থেকে রয়েছেন 2 জন। এরা হলেন রাজ্য পুলিশের এসআই ডেভিড ডার্লং এবং ত্রিপুরা রাজ্য রাইফেলের 8ম ব্যাটালিয়নের জওয়ান মিলন দেববর্মা। তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজকের দিনে 2025-এর 21 অক্টোবর আজকের দিনে আমরা সেই সব বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা দেশের সেবা করতে গিয়ে, আমাদের প্রোটেকশন করতে গিয়ে, আমাদের নিরাপত্তার জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছেন। ভারতবর্ষের যারা আধা সামরিক বাহিনী, পুলিশ বাহিনী এবং দেশের সীমান্তে কর্তব্যরত যারা পুলিশ ডিপার্টমেন্টের অধীনে আসে, সেসব জওয়ানরা যেভাবে কর্তব্য পালন করেছেন, আগামী দিনেও তারা, আমি আশা করি এবং আমরা জানি যে তাদের যে দক্ষতা ও পারদর্শিতা, সেভাবে তারা তাদের দায়িত্ব পালন করে। এবং আমাদের তো নিরাপত্তা দান করেনি, তাছাড়া আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকেও কিন্তু ওনারা রক্ষা করেন। তো আগে দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় আত্মবলিদান করছেন পুলিশ কর্মীরা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 1959 সালের 21 অক্টোবর লাদাখের হট স্প্রিংস এলাকায় টহলদারিতে ছিলেন ভারতীয় পুলিশ বাহিনীর একদল সাহসী জওয়ান। সেই সময় হঠাৎ করে চীনা সেনারা অতর্কিতে হামলা চালায় তাদের উপর। এই ঘটনায় 10 জন ভারতীয় পুলিশ সদস্য শহীদ হন এবং বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় চীনা বাহিনী। এই বীর শহীদদের স্মরণে 1960 সালে প্রথমবার পালিত হয় পুলিশ স্মৃতি দিবস। এরপর থেকে প্রতি বছর 21 অক্টোবর সারা দেশে এই দিনটি উদযাপিত হচ্ছে পুলিশ বাহিনীর সাহস, ত্যাগ ও কর্তব্যনিষ্ঠার প্রতীক হিসেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিবাহ পরবর্তী আন্তঃক্যাডার বদলিতে স্থানান্তর হলেন ত্রিপুরা থেকে 2 আইএএস কর্মকর্তা। এক্ষেত্রে একজন হিমাচল প্রদেশে, অন্যজন যোগ দেবেন মধ্যপ্রদেশে। নীতিগতভাবে আন্তঃক্যাডার বদলি কর্মকর্তাদের ব্যক্তিগত জীবনের পছন্দকে সম্মান জানালেও রাজ্য শাসনে ধারাবাহিকতা ও প্রশাসনিক সক্ষমতার উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন।
বিবাহ পরবর্তী আন্তঃক্যাডার বদলির সিদ্ধান্তে আবারও আলোচনায় ত্রিপুরা প্রশাসন। সম্প্রতি রাজ্য সরকারে কর্মরত দুজন ভারতীয় প্রশাসনিক পরিষেবা কর্মকর্তা অর্থাৎ আইএএস অফিসারকে বৈবাহিক কারণে বদলি করা হয়েছে অন্য রাজ্যে। ত্রিপুরা সরকারের জারি করা প্রশাসনিক বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের দুই আইএএস কর্মকর্তা দ্বিজ গোয়েল ও সুমিত কুমার পান্ডে বিবাহের কারণে আন্তঃক্যাডার বদলির আওতায় স্থানান্তরিত হয়েছেন অন্য রাজ্যে। আইএএস দ্বিজ গোয়েল, যিনি পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলার জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের কার্যালয়ে অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে কর্মরত ছিলেন, তাকে বদলি করা হয়েছে হিমাচল প্রদেশ ক্যাডারে। তিনি হিমাচল প্রদেশ ক্যাডারের আইএএস কর্মকর্তা অঞ্জলি গর্গের সঙ্গে আবদ্ধ হন বিবাহ বন্ধনে। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে গোয়েলকে রাজ্য সরকার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তিনি নতুন দায়িত্বে যোগ দেবেন হিমাচল প্রদেশের মুখ্য সচিবের কার্যালয়ে। একইভাবে আইএএস সুমিত কুমার পান্ডে, যিনি ধলাই জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর হিসেবে আমবাসায় কর্মরত ছিলেন, তাকে বদলি করা হয়েছে মধ্যপ্রদেশ ক্যাডারে। সুমিত কুমার পান্ডে বিবাহ করেছেন আইপিএস মিনি শুক্লার সঙ্গে। মধ্যপ্রদেশের মুখ্য সচিবের কাছে রিপোর্ট করবেন তিনি বলে তাকে অব্যাহতি দিয়ে জানিয়েছে রাজ্য সরকার। এই বদলিগুলি কেন্দ্রীয় সরকারের আন্তঃক্যাডার নীতির অধীনে সম্পন্ন হলেও প্রশাসনিক মহলে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে নতুন করে, কারণ বিভিন্ন কারণে রাজ্যে ছাড়ছেন ত্রিপুরা ক্যাডারের একাধিক দক্ষ কর্মকর্তা। বিশ্লেষকদের মতে এই প্রবণতা রাজ্যের প্রশাসনিক কাঠামোয় প্রভাব ফেলছে এবং ক্যাডার অফিসারদের ধরে রাখার ক্ষেত্রে ত্রিপুরা সরকারের জন্য তা হয়ে উঠছে বড় চ্যালেঞ্জ। নীতিগতভাবে আন্তঃক্যাডার বদলি কর্মকর্তাদের ব্যক্তিগত জীবনের পছন্দকে সম্মান জানালেও রাজ্য শাসনের ধারাবাহিকতা ও প্রশাসনিক সক্ষমতার উপরও এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে উঠছে প্রশ্ন। ফিরো রিপোর্ট, নিউজ নাও। দীপাবলির আলোয় উৎসব মুখর মাতাবাড়ি মেলা, কিন্তু আনন্দের মধ্যে এই প্রশাসনের কড়া নজর যেন উৎসবের রঙে মিশে না যায় খাদ্যে ভেজালের ছায়া। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাঠে নামে ফুড সেফটি বিভাগ। বাজেয়াপ্ত হয় 14টি দোকানের খাবার। আলোয় ভরা উৎসবের মরশুমে মাতাবাড়ি দীপাবলি মেলা শুধুই আনন্দের কেন্দ্র নয়, জনসুরক্ষার এক গুরুত্বপূর্ণ পরীক্ষা ক্ষেত্রও বটে। হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে খাদ্য বিক্রেতারা যেমন ব্যস্ত ব্যবসায়, তেমনই সক্রিয় রয়েছে প্রশাসনও। উৎসবের আবহে স্বাস্থ্য ঝুঁকির ছায়া যেন না পড়ে তা নিশ্চিত করতে সক্রিয় স্থানীয় প্রশাসন। সোমবার ফুড সেফটি অফিসারের নেতৃত্বে মেলায় চালানো হয় আকস্মিক অভিযান। তার সঙ্গে ছিলেন মুখ্য খাদ্য পরিদর্শক সহ অন্যান্য আধিকারিকরা। অভিযানে মোট 14টি দোকান থেকে নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত খাবার বাজেয়াপ্ত করা হয়। পরে সেই সব খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়। সিজ করে নিয়ে যাব। তারপরে এসডিএম স্যার নির্দেশ মোতাবেক সকল দেবেন বা জবাব। আমরা প্রতিনিয়ত বাজার মার্কেটে এই অভিযান করি যাতে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ডোমেস্টিক সিলিন্ডার না রাখা হয়। অনেকবারই এদেরকেও সতর্ক করা হয়েছে। তো প্রথমবার সতর্ক পরে যারা মেনেছেন, যারা কমার্শিয়াল সিলিন্ডার ব্যবহার করছেন, তো তার সেক্ষেত্রে আমরা খুশি যে আমাদের অভিযান কার্যকর রূপ পেয়েছে। উৎসবের সময় ভেজাল খাবার বিক্রি রোধ করা এখন এক বড় সামাজিক দায়িত্ব। দর্শনার্থীরা যেন নিরাপদ খাদ্য পান, সেটাই আমাদের লক্ষ্য। কোনো রকম অভিযোগ জানানোর জন্য খোলা হয়েছে হেল্পলাইন নম্বর 9233898211, জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। এটাই চেক করার জন্য যে যারা দোকান দিচ্ছে বা সেল করছে তারা যেন বাসি খাবার কোনোভাবে সেল না করে, কোনো রকম পচা খাবার বা কিংবা আগের দিনের পুরনো খাবার ওগুলি যেন সেল না করে, বেসিক হাইজিন যেন তারা মেনটেন করে। বাস এগুলি নিয়ে ওদেরকে জাস্ট অ্যাওয়ারনেস করা হচ্ছে এবং 1-2টা দোকানের এগেনস্টে আমরা নোটিশও ইস্যু করেছি। ওইগুলি এগেনস্টে আমরা পরবর্তী সময়ে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। বেশ কিছু দোকানে দেখা গেল বাসি মোমো থেকে শুরু করে বেশ কিছু খাবার রয়েছে, কি করা হয়েছে? এগুলি আমরা লিখে নিয়েছি, ওনার এগেনস্টে স্টেপ নেওয়া হবে যে দোকানে পাওয়া গিয়েছে। আর যে বাসি খাবারগুলো এগুলি আমরা ওইখানে আমরা ফেলে দিয়েছি। এখন ওনার নামে আমরা নিয়েছি, নোটিশ ইস্যু করেছি। পরবর্তী সময় ওনার এগেইনস্টে স্টেপ নেওয়া হবে। মেলাতে আসা কোনো দর্শনার্থীরা বাসি খাবার খেলো বা তাদেরকে বাসি খাবার দেওয়া হলো, তারা যদি চায় তারা কমপ্লেন করতে পারে। আমাদের হেল্পলাইন আছে, আমি নাম্বারটা বলে দিয়েছি। আপনার এই নাম্বারে ফোন করবেন, নয়তোবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও আমরা চেক করবো। নাম্বারটা আমি বলছি 9233898211। আমি আবার বলছি 9233898211। এই নাম্বারে তারা কমপ্লেন করতে পারবে।
ত্রিপুরার বিভিন্ন উৎসবে বিগত কয়েক বছরে খাবারের ভেজাল ও নিম্নমানের রান্না নিয়ে বেড়েছে অভিযোগ। প্রশাসনের উদ্যোগে এই ধরনের অভিযান তাই শুধুমাত্র একটি নিয়মিত পদক্ষেপ নয়, জনস্বাস্থ্যের সুরক্ষায় প্রতিরোধমূলক প্রয়াসের ক্ষেত্রেও এর গুরুত্ব যথেষ্ট। মেলার মতো জনসমাগমে যদি নষ্ট খাবার বিক্রি হয় তা সহজেই ঘটাতে পারে খাদ্যবাহিত রোগের বিস্তার। দীপাবলি মেলা চলাকালীন প্রতিদিনই এই ধরনের নজরদারি জারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। রাজ্য জুড়ে ঘটে যাওয়া নৃশংস ঘটনাগুলোর উল্লেখ করে পুলিশ প্রশাসনের কাছে 7 দফা দাবিপত্র পেশ করেছে সংগঠন। ত্রিপুরা রাজ্য পুলিশ মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটির নেতৃত্ব সম্প্রতি ঘটে যাওয়া একাধিক নারীর উপর নৃশংস ঘটনার উদাহরণ তুলে ধরেন সংগঠনের প্রতিনিধি দল। নারী নির্যাতনের অভিযোগ থানায় লিপিবদ্ধ করা এবং সঠিক ধারায় মামলা লিপিবদ্ধ করার দাবি করা হয়েছে বলে রাজ্য পুলিশ মহানির্দেশকের কাছে ডেপুটেশন চিঠি জানিয়েছে গণতান্ত্রিক নারী সমিতি। নির্যাতনের সঙ্গে যুক্ত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নির্যাতনকারী এফআইআর করতে গেলে থানায় তাকে যথাযথ সাহায্য করতে হবে, যাতে সেখানে বলা না হয় যে মণ্ডলের সঙ্গে কথা বলে আপনারা মীমাংসা করে নিন, এই ধরনের কথা যাতে না শুনতে হয়। এবং যিনি মামলা আয়ু উনি যাতে সেখানে সঠিকভাবে ভূমিকা গ্রহণ করেন। তাছাড়া নির্যাতিতা নারী তার মামলা করার পর তার নিরাপত্তার ব্যবস্থা যাতে করা হয় এবং শারীরিকভাবে যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং খুন হওয়ার যে পরিবার আছে, পরিবারের সদস্য আছে, যে পরিবারের সদস্য খুন হয়েছে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে হবে। বিশেষ করে আমরা 14 মাসের যে শিশুটি বাণীসাগরে খুন হয়েছেন, ধর্ষণের পর খুন হয়েছেন, তার যে মা, এই মাকে, অসহায় মাকে আর্থিকভাবে সাহায্য করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এখানে ডেপুটেশনে মিলিত হয়েছি। গত এক মাসে নারী নির্যাতনের অন্তত 10টি ভয়াবহ ঘটনা ঘটেছে রাজ্যে। এর মধ্যে উল্লেখযোগ্য হল 9 সেপ্টেম্বর কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের লাটিয়াছড়া গ্রামে 7 বছরের এক নাবালিকা খুন। 13 সেপ্টেম্বর পূর্ব আগরতলা সাধুটিলা গীতা সূত্রধর খুন। 18 সেপ্টেম্বর কৈলাসহর কোর্ট চত্বরে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণ। 19 সেপ্টেম্বর কাকরাবনের মির্জা এলাকায় অঞ্জলি সরকার নামে গৃহবধূকে প্রকাশ্যে মারধর করে পুড়িয়ে হত্যা। এছাড়াও পানিসাগর 14 মাসের এক শিশু কন্যার ধর্ষণ ও হত্যা সহ একাধিক নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে বলে এদিন জানিয়েছে নারী সমিতি। নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়ছে, অথচ প্রশাসনের ভূমিকা অনেক ক্ষেত্রে দায়সারা। এখনই কঠোর পদক্ষেপ না নিলে রাজ্যে নারীদের নিরাপত্তা আরও বিপন্ন হয়ে পড়বে বলে অভিযোগ গণতান্ত্রিক নারী সমিতির। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। রেলের মতো সরকারি পরিবহন ব্যবস্থাপনায় রাজ্যে আসছে ওয়াগন ভর্তি নেশা সামগ্রী, অথচ এই ক্ষেত্রে কাউকে গ্রেপ্তার করছে না পুলিশ। কারা আনছে এই নেশা সামগ্রী তাও প্রকাশ্যে আনছে না পুলিশ। মঙ্গলবার আগরতলা রেল স্টেশনের স্টেশন সুপারকে ডেপুটেশন প্রদান করতে গিয়ে এমনটাই জানালো বামপন্থী ছাত্র সংগঠন ডিওয়াইএফআই। নেশা কারবারের সঙ্গে যুক্তরা ভীষণ প্রভাবশালী বলেই এক্ষেত্রে চুপ করে আছে পুলিশ বলেও এদিন অভিযোগ করে ডিওয়াইএফআই। রেলে করে মানে সরকারি পরিবহনে আমাদের রাজ্যে দিনের পর দিন এই নেশা সামগ্রী ঢুকছে। গত 16 তারিখ তার একটা দিক উন্মোচন হয়েছে। 16 তারিখের পর আজকে 21 তারিখ, মাঝখানে 5 দিন অতিক্রান্ত। এত ব্যাপক পরিমাণে নেশা উদ্ধার হওয়ার পরেও এখন পর্যন্ত ত্রিপুরা পুলিশ, জিআরপিএফ, রেল কর্তৃপক্ষ কেউ কারা এই নেশা সামগ্রী ব্যাপক পরিমাণে ভারতীয় রেলে করে এনেছেন তার নাম জানাচ্ছেন না, কাউকে গ্রেপ্তার করছেন না। গোটা রাজ্যের মানুষ উদ্বিগ্ন যে নেশা যারা স্লোগান তুলছেন, নেশা মুক্ত ত্রিপুরা, এই যারা এই স্লোগান দেন, এই কাণ্ডারীদের হাত ধরেই গোটা রাজ্যে নেশায় ভেসে যাচ্ছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা ডিএফআই মনে করছি যে কারা এই নেশা সামগ্রী আমদানি করছেন আমাদের রাজ্যে তার নাম উত্থাপন করা, সে মানুষের সামনে তুলে ধরা এবং এই ব্যাপক পরিমাণে নেশার সঙ্গে কারা যুক্ত
তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা, এবং আমরা মনে করি সর্বোচ্চ স্তরের প্রশাসনিক কর্তা ব্যক্তির ক্ষমতা ছাড়া সরকারি পরিবহনে ভারতীয় রেলে করে নেশা রাজ্যে প্রবেশ করতে পারে না। বলে গোটা রাজ্যে আজকে আক্রান্ত, গোটা রাজ্য শেষ হয়ে যাচ্ছে নেশার দ্বারা। কেন নাম প্রকাশ করছেন না? কোন এজেন্সি আনছেন? কোন ট্রাভেল এজেন্সি এগুলা মানে রেলে বুক করছেন? কারা বুক করছেন? কিচ্ছু জানাচ্ছেন না। ফলে তাতে স্পষ্ট হচ্ছেন যা নাম প্রকাশ হবে এই নাম অনেক ক্ষমতাবান ব্যক্তির, হয়তো এই কারণে প্রকাশ করছে। দীপাবলির আলোর উৎসবের মাঝেই রাজ্যবাসীর ঘরে নেমে এলো অন্ধকার খবর। ফের বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রস্তাব দিয়েছে ত্রিপুরা বিদ্যুৎ নিগম। ইতিমধ্যেই বিষয়টি হাতে নিয়েছে বিদ্যুৎ নিয়ন্ত্রণ পর্ষদ। জনশুনানির আয়োজন করা হয়েছে আগামী 29 অক্টোবর, অর্থাৎ 4 মাসের ব্যবধানে ফের বাড়তে চলেছে বিদ্যুতের দাম। দীপাবলির উৎসবের মধ্যেই রাজ্যবাসীর জন্য এ যেন এক বিষম ধাক্কা। ফের এক প্রস্থ বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রস্তাব দিয়েছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড বা TSCCL। ইতিমধ্যে বিষয়টি হাতে নিয়েছে ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রণ পর্ষদ এবং এই ক্ষেত্রে জনশুনানির দিন নির্ধারণ করা হয়েছে 29 অক্টোবর। TSCCL এর নতুন মাশুল বৃদ্ধির প্রস্তাব পেয়ে প্রক্রিয়া শুরু করেছে ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রণ পর্ষদ। 15 অক্টোবর জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী 29 অক্টোবর অনুষ্ঠিত হবে জনশুনানি। ওয়াকিবহাল মহলের মতে এত কম সময়ের মধ্যে শুনানির আয়োজন বহন করছে তাড়াহুড়োর ইঙ্গিত। উল্লেখযোগ্যভাবে চলতি বছরেই অর্থাৎ 27শে মে শেষবার মাশুল বৃদ্ধির ঘোষণা দিয়েছিল TSCCL। মে মাসে প্রতি ইউনিটে 7.8 পয়সা হারে দাম বাড়ানো হয়, যা কার্যকর করা হয় 1 এপ্রিল থেকে। সংস্থার নিজস্ব বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল প্রতি 3 মাস অন্তর পরিবর্তন হতে পারে মাশুল। ফলে সেই ধারাবাহিকতারই অংশ নতুন প্রস্তাবটি। জানা গেছে 1 সেপ্টেম্বরে নতুন মাশুল বৃদ্ধির আবেদন কমিশনে জমা দিয়েছিল নিগম। গত 1 বছরে বিদ্যুৎ মাশুল বেড়েছে প্রায় 14 থেকে 15%। তবে এখানেই শেষ নয়, মূল মাশুল ছাড়াও বাড়ানো হয়েছে নানা অতিরিক্ত চার্জ। গ্রাহকদের অভিযোগ, স্মার্ট মিটার ও গোপন চার্জের ফাঁদে বিদ্যুৎ বিল এখন চলে যাচ্ছে নাগালের বাইরে। রাজ্য জুড়ে ক্রমবর্ধমান বিলের বোঝা নিয়ে দেখা দিয়েছে ক্ষোভ বিক্ষোভও। জাতীয় বিদ্যুৎ গ্রিডে দামের ওঠানামা মাশুল বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে নিগমের সাম্প্রতিক আবেদনপত্রে। তবে রাজনৈতিক ও সাধারণ মহলের একাংশের মতে এর আড়ালে রয়েছে স্মার্ট মিটার প্রকল্প, যার মাধ্যমে রয়েছে রাজস্ব আদায়ের পরিকল্পনা। তবে নতুন এই পদক্ষেপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজ্যের বিভিন্ন মহলে। ভিও রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।